জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ দাখিল করা হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। গেল ২৪ জুন এই মামলার প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। আবু সাইদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তারা। এর মধ্যে গ্রেপ্তারকৃত যে ৪ আসামি কারাগারে আছেন তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, তাজহাট থানার সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। সবশেষ গেল ১৫ জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। শহীদ আবু সাইদের বড় ভাই রমজান ট্রাইব্যুনালে এসে ২৫ জনের বিরুদ্ধে গেল ১৩ জানুয়ারি অভিযোগ দায়ের করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে ধানমন্ডি থানার শিশু মোতালেব হত্যা মামলায় শাহে আলম মুরাদ ১ দিন এবং শেরে বাংলানগর থানার মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া ধানমন্ডি কোতোয়ালি যাত্রাবাড়ি থানার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ও নোয়াখালী সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে তাদের প্রত্যেককে ঢাকা মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাদের এই আদেশ দেন আদালত। পরিকল্পনায় এবং বিভিন্ন মিছিল কিভাবে এগুলি করা হবে সে বিষয়ে এই সাবিনা আক্তার তুহিন জড়িত ছিল। তদন্তে তার নামটা বেরিয়ে আসে, তার জন্য তাকে এই মামলা গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ 7 দিনের রিমান্ড চায়। তার বিরুদ্ধে 48 ঘন্টা বাট 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। শাহ আলম মুরাদ যে এলাকায় আওয়ামী লীগ এবং যুবলীগের রাজত্ব কায়েম করেছিল, 14 বছরের বাচ্চা একটি হত্যা মামলায় সে একজন এজাহার নামী আসামি, তার বিরুদ্ধে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 24 ঘন্টা মানে 1 দিন রিমান্ড মঞ্জুর করেন। যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আটকে পড়া পণ্যবাহী ট্রাক থেকে খালাস কার্যক্রম শুরু হয়েছে কিনা, পণ্যের ছাড়পত্র পেতে কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা জানাবেন। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর, এই বন্দর থেকে সরকার প্রতি বছর প্রায় ৬,৫০০ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। সেক্ষেত্রে যদি বন্দর একদিন বন্ধ থাকে সেক্ষেত্রে প্রায় ১৬.৫ কোটি টাকার বেশি রাজস্ব থেকে বঞ্চিত হয় সরকার। প্রতিদিন এই সংখ্যাটা বাড়তে থাকে। যদি বন্দর বন্ধ থাকে সেক্ষেত্রে গত ৩ দিন ২ দিন কর্মবিরতির যে শাটডাউন সেটি থাকার পর তার আগের দিন শুক্রবার ছিল। এই ৩ দিন পর পর কিন্তু পুনরের কার্যক্রম বন্ধ, সেটি আবার চালু হতে শুরু করেছে। এখানে আমরা দেখছি যে সকাল থেকে যে আমদানি রপ্তানি কার্যক্রম আবার চালু হতে শুরু করেছে। সকাল থেকে যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটি চলছে। আমরা সকালে কাস্টমসে অফিসগুলোতে গিয়েছিলাম, সেখানেও তার যে অফিসার তারা তাদের কার্যক্রম করছেন। অর্থাৎ যে কার্যক্রম রয়েছে বন্দর কেন্দ্রিক যে কার্যক্রম সেটি স্বাভাবিক হতে শুরু করছে। যদিও বন্দরের যে ইয়ার্ড রয়েছে, কার্গো ভেহিকল টার্মিনাল রয়েছে, এই সমস্ত কারণে কিন্তু পণ্যজট, দৃশ্যমান পণ্যজট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে এই কয়দিনের যে পণ্যগুলো এসছে এবং আসবে সেই পণ্যগুলো কিন্তু একটা জট রয়েছে। সব মিলে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বন্দর কেন্দ্রিক প্রতিদিন যে ব্যবসা বাণিজ্য সেটি যদি না হয় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে বন্দরের যে কার্যক্রম সেটি বন্ধ থাকলে যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে, সেই আমদানি রপ্তানির যে পণ্যগুলো রয়েছে আনা নেওয়া করা হয়, সেই পণ্যগুলো কিন্তু প্রতিদিনই একটা বন্দরের যে ড্যামারেজ সেটি কিন্তু তাদের গুনতে হয়। বিশেষ করে গাড়ি ভাড়া রয়েছে, সবকিছু মিলে বন্দরের যে ব্যবসায়ীরা রয়েছেন, আমদানিকারক রয়েছেন, রপ্তানিকারক রয়েছেন, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি সরকারও কিন্তু রাজস্ব থেকে বঞ্চিত হয়। সব মিলিয়ে বন্দরের কার্যক্রম আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ অনুমান।
এদিকে শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর কাজে ফিরেছেন বিভিন্ন স্থল বন্দরের কাস্টমস ও শুল্ক স্টেশন কর্মকর্তা কর্মচারীরা। এতে গতি ফিরেছে আমদানি রপ্তানি কার্যক্রমে। সোমবার সকাল থেকে কাস্টমস হাউজে আসেন কর্মকর্তা কর্মচারীরা। এতে শুল্কায়ন কার্যক্রম শুরু হলেও বন্দরে আটকে থাকা পণ্য খালাসে বেড়েছে ডেলিভারির চাপ। সেবাগ্রহীতারা বলছেন, বন্দর থেকে যথাসময়ে পণ্য খালাস করতে না পারায় আমদানিকারকদের বিপুল পরিমাণ পোর্ট ও শিপিং ডেমারেজ দিতে হবে। তাই কর্মঘণ্টা বাড়ানোর আহ্বান তাদের। সেই সঙ্গে আরোপিত 4 গুণ জরিমানা প্রত্যাহারের দাবি তাদের। কাস্টমস ক্লিয়ারেন্স না থাকায় অনেক রপ্তানি পণ্য যথাসময়ে শিপমেন্ট হয়নি। স্বাভাবিক গতি ফিরে পেয়েছে বেনাপোল বন্দরও। এছাড়া দুদিন আটকে থাকার পর দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ভুটানে ফিরেছে পাথর বহনকারী 151টি ট্রাক। বায়ুদূষণ কমাতে বিআরটিএ-কে সাথে নিয়ে পুরনো বাসের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ টিমের সাথে মতবিনিময় সভা শেষে তিনি একথা জানান। উপদেষ্টা জানান, বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা গ্রহণ করেছে মন্ত্রণালয়। নির্মাণ কাজে বালু পরিবহনের ক্ষেত্রে বালু ঠেকে পরিবহন করতে হবে বলে উল্লেখ করে জানান, ভাঙাচোরা রাস্তা শীত মৌসুমের আগেই মেরামত করতে হবে। in air quality improvement shows and air quality improvement. So এটা 2000 মানে গত বছরই আমরা তোমাকে দেখলাম। এই নিয়ন্ত্রণে আনতে পরিবেশ অধিদপ্তর এককভাবে এনফোর্সমেন্ট টিম পাঠাবে না। আমরা বিএটি এর সাথে মিলে, রোডসের সাথে মিলেই আমরা এবার টিম পাঠাবো। বালু এবং সিমেন্ট ঢাকা শহরে ঢুকে যায় ট্রাকে করে করে, সম্পূর্ণ উন্মুক্ত থেকে। সো আমরা দুইটাই চেষ্টা করব। একটা হচ্ছে এইগুলো ব্যাগে ভরে ভরে ঢাকায় আসতে হবে, আর যদি ব্যাগে ভরে আসার প্রক্রিয়াটা সময় সাপেক্ষ হয় তাহলে কাভার ছাড়া কেউ ঢুকবে না। সেখানে আমাদের হাইওয়ে পুলিশের সাহায্য নিতে হবে। স্বাভাবিক হতে শুরু করেছে এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহারের পর কর্মস্থলে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। রোববার রাতে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই এর সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এরপর সোমবার সকাল 8টা থেকে একে একে কর্মস্থলে যোগ দিতে শুরু করেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। স্বাভাবিক হতে শুরু করে কার্যক্রম। এর আগে রাজস্ব বোর্ডের সংস্কার রোধ ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ের বাইরে অবস্থান নেন। টানা 1.5 মাস ধরে চলা আন্দোলন মারাত্মকভাবে ব্যাহত হয় রাজস্ব আহরণ কার্যক্রম। আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, কতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো? মামলার বিস্তারিত জানাবেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় 30 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। 109 পৃষ্ঠার অভিযোগপত্র দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে যে 3 সদস্যের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে 30 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, অর্থাৎ 30 জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে 4 জন গ্রেপ্তার রয়েছেন এবং এর মধ্যে একজন সহকারী প্রক্টরও রয়েছেন, রংপুর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যিনি সহকারী প্রক্টর দায়িত্ব পালন করছিলেন। এছাড়া পুলিশের 3 জন কর্মকর্তা রয়েছেন। এছাড়া বাকি যে 24 আসামি সেই পলাতক রয়েছেন। তৎকালীন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন হাসিবুর রহমান বাচ্চু, তাকে প্রধান আসামি করা হয়েছে আবু সাঈদ হত্যা মামলার ঘটনায়। তিনি জুলাইয়ের আন্দোলনের প্রথম শহীদ এবং এই তৎকালীন বিসি সহ 24 জন পলাতক রয়েছেন। সেই 24 জন পলাতকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে এবং সেটির উপরে শুনানি হয়েছে। এছাড়া যে 4 জন গ্রেপ্তার রয়েছেন তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর একটি আবেদন করা হয়েছে, সেটিও আমলে নেওয়া হয়েছে। সবকিছু মিলে এখন আদালতের কার্যক্রম চলছে যে আবু সাঈদকে যে হত্যা করা হয়েছে এবং আবু সাঈদের ওপরে যে পুলিশের গুলি বর্ষণ করা হয়েছিল তার যে গণমাধ্যমের যে সংবাদের ফুটেজগুলো রয়েছে, যে তথ্য প্রমাণগুলো রয়েছে, সেগুলো আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে। 109 পৃষ্ঠার যে অভিযোগপত্র আদালতের সামনে দেওয়া হয়েছে সেটির সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ অংশ আদালতের সামনে উপস্থাপন করেছেন প্রধান যিনি এই রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি শেখ হাসিনা সরকারের 15 বছরের বিভিন্ন যে অপকর্ম, দুঃশাসন এবং বিভিন্ন যে হত্যাযজ্ঞ সেগুলো তুলে ধরেছেন। জুলাই আগস্টের আন্দোলনে সরকারের পক্ষ থেকে যে শিক্ষার্থীদের আন্দোলন দমন করার যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীকে, সে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। একই
একই সঙ্গে বাংলাদেশ স্বাধীনতার পরপর আওয়ামী লীগের 3 বছরের যে শাসন 72 থেকে 75 সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন এবং আওয়ামী লীগের যে এবার যেই 2009 থেকে 2015 সাল 2024 সাল পর্যন্ত যে আওয়ামী লীগের শাসনামল সেখানে যেই ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন এবং এখানে যে নির্বাচনের যে ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থা এবং একতরফা যে নির্বাচন যেই বিষয়গুলো তিনি ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেছেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন যিনি ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন যে আইজিপি ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ তৎকালীন যারা এখানে পুলিশের দায়িত্বে ছিলেন এবং ডিএমপির কমিশনার ছিলেন, এদের সাথে শেখ হাসিনার এই শিক্ষার্থীদের আন্দোলন দমন করার যেই বিষয়গুলো ছিল, যে বৈঠকগুলো ছিল, নির্দেশনাগুলো ছিল, সে বিষয়গুলো এই মামলায় তুলে ধরা হয়েছে। একই সঙ্গে তিনি সংবাদ সম্মেলনে আন্দোলন উস্কানি দেওয়ার মতো বক্তব্য দিয়েছেন, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন তাজুল ইসলাম। সব কিছু মিলিয়ে এই যে আবু সাইদ হত্যা মামলার যে প্রেক্ষাপট সেটি তুলে ধরেছেন এবং তার যেই ময়নাতদন্ত প্রতিবেদন সেটি 2-3 বার পরিবর্তন করা হয়েছে এবং এই তার ময়নাতদন্তের প্রতিবেদন এবং আবু সাইদ কিভাবে মারা গেলেন সেই মেডিকেল রিপোর্ট পরিবর্তনের জন্য কারা বল প্রয়োগ করেছিলেন, কারা চাপ দিয়েছিলেন এবং কারা এটি পরিবর্তনের জন্য সহায়তা করেছেন সেই বিষয়গুলো উঠে এসেছে এবং তৎকালীন এই রংপুর মেডিকেলের যে সাচিপের যে চিকিৎসক যারা আবু সাইদের এই হত্যা যেই প্রতিবেদন সেই প্রতিবেদন বদলে ফেলার জন্য কাজ করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সব কিছু মিলে 30 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে 24 জন পলাতক রয়েছেন, 6 জন গ্রেফতার রয়েছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে যখন নতুন কোনো তার তারিখ ধার্য হবে এবং রাষ্ট্রপক্ষ থেকে যখন ব্রিফিং করবেন আনুষ্ঠানিকভাবে তখন আমরা আরও বিস্তারিতভাবে জানাতে পারবো। নোমান। আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। কয়েক দফা পেছানোর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল স্থগিত করেছে নির্বাচন কমিশন। রোববার রাত 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ফেসবুক পেজে পোস্ট করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসু সভাপতি অধ্যাপক কামরুল আহসানের চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাচনী তফসিল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাকসু ও হল সংসদগুলোর নির্ধারিত নির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে বলেও জানানো হয়। এর আগে গেল 1 মে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান। সবশেষ গেল 26 জুন শিক্ষার্থীদের সাথে সভা শেষে আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি ফজর আলী পুলিশ হেফাজতে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকের ছাড়পত্র পেলেই তাকে আদালতে নেওয়া হবে। এছাড়া ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে 4 আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যায় সুমন, রমজান, আরিফ ও অনিককে জেল হাজতে পাঠায় আদালত। এর আগে গেল বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা নারীকে ঘরের দরজা ভেঙে অভিযোগ ওঠে ফজর আলীর বিরুদ্ধে। সেই ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় দেশ জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্যের। পরে এই ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে এবং বাকি 4 জনকে কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে অবরুদ্ধ ভূখণ্ডে কমপক্ষে 50টি বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর গাজায় আগ্রাসন তীব্র করায় প্রতিদিন বাড়ছে প্রাণহানির সংখ্যা। রোববার একদিনে প্রাণ গেছে শিশু সহ অন্তত 72 জনের। এ অবস্থায় যুদ্ধবিরতি সবার জন্য উত্তম বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার। আর মধ্যস্থতাকারী দেশ মিশর বলছে অন্তত 60 দিনের জন্য যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। অন্যদিকে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে 785 জন ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে গুলিবিদ্ধ হয়ে অন্তত 2 জন দমকল কর্মী নিহত হয়েছেন। পুলিশ জানায় কুটেনাই কাউন্টির একটি পাহাড়ি এলাকায় আগুন নেভানোর সময় এই গোলাগুলির ঘটনা ঘটে। পরে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ। এ সময় দুপক্ষের মধ্যে বেশ কয়েক দফা গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। পরে সোয়াট টিম অভিযানে নেমে এক বন্দুকধারীর মৃতদেহ খুঁজে পেয়েছে বলে জানায় স্থানীয় শেরিফ পুলিশ।
এই ঘটনার পর ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয়। নিহত দমকল কর্মীদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গভর্নর ব্র্যাড লিটল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon TV।